আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দেখলে হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো তিব্বত। অশ্বক্ষাকৃতি হ্রদ প্রধানত নদীর মধ্যগতিতে দেখা যায়। গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর ওপর, তা হলো কলোরাডো। বদ্বীপ গঠিত হয় নিম্ন প্রবাহে বা নিম্ন গতিতে। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। একটি আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট। সাহারা মরুভূমির শুকনো নদীখাতগুলিকে বলা হয় ওয়াদি। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ট নামে পরিচিত। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত তা হল জামবেজি। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত জিব্রাল্টার প্রণালী। শূন্যস্থান পূরণ করো। ইউরোপের আল্পস একটি ড্যাশ ভঙ্গির পর উদ্রবে ভাঁজ বিশিষ্ট। ব্যাসল্ট হলো ড্যাশ শিলার উদাহরণ উদ্রবে আগ্নেয়। পৃথিবীর দীর্ঘতম খাল ড্যাশ উদ্রবে গ্র্যান্ড ক্যানাল। আফ্রিকার ওপর দিয়ে প্রবাহিত ড্যাশ বায়ু উষ্ণ শুষ্ক প্রকৃতির উদ্রবে সাহারা মরুভূমি। মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথকে ড্যাশ বলে উত্তরাবে মিয়েন্ডার। হোয়াইট নীল বা ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে ড্যাশ শহরকে নিকটে উত্তরাবে খার্তুম। নদী দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি হলো ড্যাশ উত্তরাবে বদ্বীপ। তিনাকে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপ উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা উত্তরাবে চুনা পাথর। মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কী বলে উত্তরাবে ওয়াদি। ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে জিব্রাল্টার প্রণালীকে। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি উত্তরাবে মার্বেল। পৃথিবীর ছাদ কাকে বলে উত্তরাবে পামির মালভূমিকে। আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তরাবে জেবেল তুবকাল। আফ্রিকার শুকনো নদীখাতগুলির নাম কি উত্তরাবে নীল নদ ও কঙ্গো নদ। ভারতের সাতপুরা একটি কী জাতীয় পর্বত উত্তরাবে স্তূপ পর্বত। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, গ্রস্ত উপত্যকা কাকে বলে। প্রবল মহীভাবক ভূ আলোড়নের প্রভাবে শিলাস্তরে কোথাও সংকোচন বা সংনমন, আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠে চ্যুতি সৃষ্টি হয়। পরপর দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে উপত্যকা সৃষ্টি হয় তাকে গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন বলে। উদাহরণ: ভারতের নর্দমা ও তাপ্তি নদীর উপত্যকা, জার্মানির রাইন নদী উপত্যকা প্রভৃতি। বদ্বীপ কি? নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়জাত ভূমিরূপ হল বদ্বীপ। নদীর মোহনা সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকার জন্য নদী দ্বারা বাহিত পদার্থসমূহ সেখানকার অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত উঁচু হয়ে মাত্রাহীন বাংলার ব অক্ষরের ন্যায় যে নতুন ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠের ওপর জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। আদর্শ নদী কাকে বলে উদাহরণ দাও। উৎস থেকে মোহনা পর্যন্ত যে নদীর গতিপথ 3টি প্রবাহ সুস্পষ্টভাবে বোঝা যায় তাকে প্রাকৃতিক দিক থেকে আদর্শ নদী বলে, যেমন গঙ্গা নদী। দোয়াব কি? পার্সি শব্দ দোয়াবের অর্থ দুটি নদী পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী অংশকে দোয়াব বলে, যেমন ভারতের গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী দোয়াব অঞ্চল এলাহাবাদ, কানপুর, আগ্রা প্রভৃতি শহরের অবস্থিত। রেগোলিথ কি? প্রাকৃতিক শক্তির প্রভাবে উৎপন্ন ক্ষয়িত পদার্থের স্তরবিন্যাসে ভূত্বকের ওপর যে আস্তরণ সৃষ্টি হয় তাকে রেগোলিথ বলে। রেগোলিথ থেকে ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ায় মাটির সৃষ্টি হয়। আর কি? মরুভূমির যেসব অঞ্চলে বালির স্তূপ জমে ছোট পাহাড়ের মতো তৈরি হয় তাকে আর্ক বলে। সাহারা মরুভূমিতে এই জাতীয় বালুকাময় মরুভূমি দেখা যায়। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাটমসফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। পরের প্রশ্ন: জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়?
নদীর প্রবাহপথে কঠিন ও কোমল শিলা উলম্ব বা তির্যকভাবে অবস্থান করলে অথবা ঝুলন্ত উপত্যকা থাকলে বা মরুভূমির খাড়া প্রান্তভাগ অবস্থান করলে হঠাৎ নদী উপত্যকার ভূমির ঢালের প্রভেদ ঘটে। ফলে নদীর জলস্রোতে খাড়া ঢাল বরাবর উপর থেকে নিচে সবেগে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে, যেমন নায়াগ্রা, ভিক্টোরিয়া পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, সল্টো অ্যাঞ্জেল, রিও, করনি নদী, ভেনেজুয়েলা, দক্ষিণ আমেরিকা মহাদেশ। শিলা ও মাটি কাকে বলে? পৃথিবীর উপরিভাগে কঠিন আবরণটা শিলা দ্বারা গঠিত। শিলা হলো বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত যৌগিক পদার্থ। ভূপৃষ্ঠের উপরিভাগে নুড়ি, কাঁকর, বালি, কাদা প্রভৃতি শিলার অন্তর্গত। ভূপৃষ্ঠের শিলাস্তর প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্রমাগত ক্ষয় হয়। এই ক্ষয়িত পদার্থের স্তরবিন্যাসে উৎপন্ন রেগলিতের সঙ্গে খনিজ, জৈব পদার্থ, জলীয় দ্রবণ প্রভৃতির সংমিশ্রণে যে পাতলা আবরণ গড়ে ওঠে তাকে মাটি বলে। আফ্রিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের পরিচয় দাও। আফ্রিকার কঙ্গো নদী উপত্যকায় কঙ্গো, নাইজেরিয়া, ক্যামেরুন, টোগো, অ্যাঙ্গোলা, আইভরি কোস্ট প্রভৃতি দেশে এই অরণ্য দেখা যায়। এখানে মেহগনি, রোজউড এমনকি এবনি জাতীয় গাছ দেখা যায়। বৈশিষ্ট্য: এই অরণ্য অত্যন্ত ঘন হয়। পাতা ঝরার নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলি সারা বছর চিরসবুজ থাকে। গাছগুলি অনেক লম্বা ও শাখা প্রশাখা বেষ্টিত। অরণ্যের গাছগুলি শক্ত কাঠের হয়। এই অরণ্যের দুর্ভেদ্য তলদেশ স্যাঁতস্যাঁতে ও অন্ধকারাচ্ছন্ন। আফ্রিকার সাভানা তৃণভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও। আফ্রিকা মহাদেশের মধ্যভাগে নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের উত্তরে গিনি, আইভরি কোস্ট, ঘানা, নাইজেরিয়া, ক্যামেরুন, মধ্য আফ্রিকা গণতন্ত্র, পূর্বে গান্ডার, কেনিয়া, তানজানিয়া এবং দক্ষিণে কঙ্গো প্রজাতন্ত্র, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে প্রভৃতি দেশে এই তৃণভূমি দেখা যায়। এখানে লম্বা ঘাসের প্রান্তর এবং তার মধ্যে বিক্ষিপ্তভাবে জন্মানো অ্যাকেসিয়া ও বাওবাব গাছ দেখা যায়। ভেলকি আফ্রিকা মহাদেশের দক্ষিণে কালাহারি মরুভূমি ও উত্তর ভারত মহাসাগরের মধ্যবর্তী দক্ষিণ আফ্রিকা মহাদেশের সমভূমিতে ছোট ও খসখসে সবুজ ঘাসের যে নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায় তাকে ভেল বলে। ভেল অঞ্চলে শীত গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেক বেশি। এখানে মরু অঞ্চল থেকে বেশি বৃষ্টি হয়। এই অঞ্চলে এসপার্টো ঘাস এবং উঁচু পাহাড়ের ঢালে পপলার ও উইলো গাছ জন্মায়। ভেল অঞ্চল মেষ চাষের জন্য বিখ্যাত। খাঁড়ি কি? যেসব নদী উন্মুক্ত সমুদ্রে মিলিত হয় সেই সব নদী মোহনায় জোয়ারের জল নদীপথে প্রবেশ করে। ফলে মোহনা দিয়ে সমুদ্রের নোনা জল এবং নদীবাহিত জলপ্রবাহ পরস্পরের বিপরীত হওয়ায় মোহনার আকৃতি চওড়া ফার্নের মতো হয়। একে খাঁড়ি বলে। যেমন হুগলি নদীর খাঁড়ি অনেক প্রশস্ত। 6 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। আমাদের জীবনে পর্বতের প্রভাবগুলি হলো: 1. জলবায়ুর উপর প্রভাব। উঁচু পার্বত্যভূমি সেই অঞ্চলের জলবায়ুকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে, যেমন জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। হিমালয় পর্বত পশ্চিমঘাট পর্বতের বাধা পেয়ে ভারতে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতের ওপর নির্ভর করে বর্ষাকালে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়। আবার শীতকালে সাইবেরিয়ার হিমশীতল বায়ু হিমালয়ের অধিক উষ্ণতার জন্য ভারতে প্রবেশ করতে পারে না। ফলে ভারত হিমশীতল আবহাওয়া থেকে রক্ষা পায়। বিধি পালন করে নদীর উৎস। উঁচু পর্বতভূমির বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়, যেমন গঙ্গা নদী, কামায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গলা জল থেকে উৎপন্ন হয়েছে। এই সব নদীগুলি থেকে সারা বছর ধরে জল পাওয়া যায় বলে এগুলি পরিবহন সহ অন্যান্য বিভিন্ন কাজের ক্ষেত্রে খুবই উপযোগী। বনভূমি। পার্বত্য অঞ্চলে মূল্যবান কাঠের সর্ববর্গীয় উদ্ভিদ জন্মায়। এখানকার গাছের কাঠ কাষ্ঠশিল্প, কাগজ শিল্পকেন্দ্র, কাঁচামাল রূপে ব্যবহৃত হয়। এছাড়া পার্বত্যভূমিতে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ, বাঁশ, বেত জন্মায়।
পর্বতের ঢালে পশুচারণ ক্ষেত্র গড়ে ওঠে। ভারতের পশ্চিম হিমালয়ের পশুচারণ ক্ষেত্র দেখা যায়। এখানকার গদ্দর উপজাতির লোকেরা মেষ পালনে প্রসিদ্ধ। কৃষিকাজ, পার্বত্য ভূমিতে ধাপ কেটে চাষবাস করা হয়। বিশেষত জলবায়ুর উপর নির্ভর করে পার্বত্য ভূমির ঢাল বরাবর চা ও কফি বাগিচা গড়ে ওঠে। যেমন দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে বহু চা বাগিচা গড়ে উঠেছে। জলবিদ্যুৎ উৎপাদন, পার্বত্যভূমির খাড়া ঢাল বেয়ে নেমে আসা খরস্রোতা নদীর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়, যেমন তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র। এখানকার উৎপাদিত বিদ্যুৎ পার্শ্ববর্তী এলাকায় ও শিল্পকেন্দ্রে পাঠানো হয়। পর্যটন শিল্প, পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম আবহাওয়া পর্যটকদের আকৃষ্ট করে, তাই পার্বত্য অঞ্চলে বহু পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে। ফলে এখানকার স্থানীয় অধিবাসীদের জীবিকা সুযোগ বৃদ্ধি পায়। আবার বহু হোটেল গড়ে ওঠায় যোগাযোগ ব্যবস্থা উন্নতি লাভ করে, যেমন দার্জিলিং সিমলা। প্লাবনভূমি অশ্বক্ষুরাদি হ্রদ কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ লেখো। প্লাবনভূমি নিম্ন প্রবাহে মৃদু সমতল ভূমির ওপর দিয়ে প্রবাহিত। নদীর জলস্রোত কম থাকায় নদীগর্ভে পলি বালি কাঁকড় সঞ্চয়ে নদী অগভীর হয়ে পড়ে। ফলে বর্ষাকালে অতিরিক্ত জল নদীখাত দিয়ে বয়ে যেতে না পারায় দুই কূল ছাপিয়ে বন্যা বা প্লাবনের সৃষ্টি করে। এই প্লাবিত নদী উপত্যকার দুপাশে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবনভূমি সৃষ্টি করে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদী নিম্নগতিতে অত্যন্ত মৃদু ঢালযুক্ত ভূমির ওপর দিয়ে খুব ধীর গতিতে এঁকে বেঁকে প্রবাহিত হয়। ফলে নদীভাগের খাড়া ঢাল জলস্রোতের আঘাতে ভাঙতে থাকে এবং ঢালু পাড়ে পলি বালি কাদা ক্রমশ সঞ্চিত হয়ে থাকে। এই প্রক্রিয়ায় দুটি নদীভাগ পরস্পরের কাছাকাছি চলে এলে বাঁক মধ্যবর্তী অংশ জলস্রোতের আঘাতে ক্ষয়ে যায়। এর ফলে নদী সোজা পথে বয়ে চলে এবং বাঁকের ওই অংশটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নদীখাত থেকে বিচ্ছিন্ন হওয়ার অংশটি ঘোড়ার খুরের মতো দেখতে হয়, যাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। ভালো করে দেখে নাও, এই চিত্রটা আমাদের আঁকতে হবে। নেক্সট কোশ্চেন, নীলনদে বন্যার কারণ কি? সাহারা জলবায়ু ও খনিজ সম্পদের বিবরণ দাও। নীলনদ প্রধানত হোয়াইট নীল ও ব্লু নীল মিলিত প্রবাহ। এর মধ্যে হোয়াইট নীল নদীটির উৎসস্থল বুরুন্ডি মালভূমি ও ভিক্টোরিয়া হ্রদ। এই অঞ্চলটি নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত বলে সারা বছর বৃষ্টি হয়, ফলে নীলনদে সারা বছর জলপ্রবাহ থাকে। অন্যদিকে ব্লু নীল ইথিওপিয়া উচ্চভূমির টানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। নদীপথে এই অঞ্চলটি মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এখানে গ্রীষ্মকালীন বৃষ্টিপাত নীলনদে বাড়তি জলের যোগান দেয়, তাই জুন থেকে সেপ্টেম্বর নীলনদের নিম্নপ্রবাহে ব্লু নীলের প্রবল জলোচ্ছ্বাস নদীতে জলের বাড়তি যোগান নিয়ে আসে এবং অতিরিক্ত জল বহন করতে না পারায় নীলনদে বন্যা দেখা দেয়। জলবায়ু, সাহারা উষ্ণ মরুভূমি বলে জলবায়ুর চরমতা দেখা যায়। দিনের বেলায় প্রখর সূর্যতাপে ভীষণ গরম হয় ও বাতাসে জলীয়বাষ্প খুব কম থাকে। মরুভূমির কোথাও কোথাও তাপমাত্রা 58 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে যায়। তবে আকাশ মেঘমুক্ত বলে রাতে দ্রুত তাপমাত্রা নেমে গিয়ে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি। খনিজ সম্পদ, সারা মরুভূমির খনিজ সম্পদে সমৃদ্ধ নয় এবং উত্তোলন কষ্টসাধ্য। লিবিয়া, আলজেরিয়া, মিশরের খনিজ তেল প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়। এছাড়া খনিজ লবণ, কয়লা, আকরিক লোহা পাওয়া যায়। পরের প্রশ্ন, এটা বিশ্ব উষ্ণায়ন হবে। বিশ্ব উষ্ণায়ন সারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্যান্য অঞ্চলে কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করো বা সে সম্পর্কে আলোচনা করো। দেখে নাও উত্তরটা। আমি আস্তে স্ক্রল ডাউন করতে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতায় নোট ডাউন করে নেবে। দেখে নাও, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে পারছো। সপ্তম শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছর না এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হয়। ভালো করে দেখে নাও।